সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটে। কিভাবে ইউনিভার্সাল ক্রেডিটে যাবেন যারা এখন বর্তমানে বিভিন্ন ভাবে ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ক্রেডিট কিংবা হাউজিং বেনিফিট পাচ্ছেন, তাদেরকে আগামী 2025 সালের 6 এপ্রিলের মধ্যে অবশ্যই আপনাকে ইউনিভার্সাল ক্রেডিটে যোগ দিতে হবে। যদি আপনি ইউনিভার্সাল ক্রেডিটে যোগ না দেন, তাহলে আপনার বেনিফিট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কীভাবে যোগ দিবেন সে বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব আমাদের সবার প্রিয় অ্যাকাউন্টেন্ট মাহবুব মোর্শেদের সাথে। যদি একটু বলতেন যে ইউনিভার্সাল ক্রেডিটে আসলে কী পরিবর্তন আসছে এবং এটা কবে থেকে কার্যকর হবে? আসলে ইউনিভার্সাল ক্রেডিটের যে পরিবর্তনটা সেটা অনেক দিন ধরে চলে আসতেছে, তবে নতুন কিছু না থাকলেও অনেকের এটা জানতে চাচ্ছে আমাদের কাছে যে আসলে ইউনিভার্সাল ক্রেডিটটা কবে ফাইনালি স্টপ, মানে ওই দিন এরপরে আর অন্য কোনো বেনিফিট থাকবে না। যেমন যারা বর্তমানে ট্যাক্স ক্রেডিট পাচ্ছে, যেটা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং হাউজিং বেনিফিট পাচ্ছে, তারা কিন্তু আর এপ্রিল 6 এপ্রিল 2025 পরে আর এগুলো পাবে না। তাদেরকে অটোমেটিক ইউনিভার্সিটিতে জয়েন করতে হবে। ইতিমধ্যেই অনেকেই কিন্তু চিঠি পেয়ে গেছে, সেটা হচ্ছে ভলেন্টারি জয়েন করার জন্য, যে তুমি ট্যাক্স ক্রেডিটে আসো, কিন্তু তুমি যদি চাও তুমি ইউনিভার্সিটিকে জয়েন করতে পারো। এটা হচ্ছে ভলেন্টারি, তুমি নিজে থেকে। অনেকে এটা পাওয়ার পরে অনেকে জয়েন করতেছে, অধিকাংশ লোক জয়েন করতেছে না, ওয়েট করতেছে কবে ফাইনাল চিঠিটা পাবে, যেখানে উল্লেখ থাকবে যে তোমাকে এই ডেটের মধ্যে জয়েন করতে হবে। আর অনেকে অলরেডি পেয়ে গেছে এরকম চিঠি। জয়েন ক্ষেত্রে কী কাগজপত্র লাগবে বা কী ডকুমেন্ট লাগবে, বা যেগুলো আছে শুধু আমি বিভিন্ন ক্রেডিট যারা পাচ্ছেন, হাউজিং বেনিফিট, ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ক্রেডিট, তাদের কি অটো হয়ে যাবে নাকি নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে? না, এখন ওইটা বললাম, যাদের ভলেন্টারি তাদের কিন্তু অটো হচ্ছে না। আর যাদের অলরেডি লেটার পেয়ে গেছে ওই ডেটের মধ্যে জয়েন করতে হবে, তাদের কিন্তু ওই ডেটের মধ্যে অটোমেটিকলি জয়েন করতে হবে। তারা যদি ওই ডেটের মধ্যে জয়েন না করে, তাহলে কিন্তু এটা হারাবে আর কি, কোনো বেনিফিট পাবে না। আর তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অবশ্যই আগামী 2025 সালের 6 এপ্রিলের ভিতরে অবশ্যই আপনাকে সুইচ করতে হবে। এখন যদি সুইচ না করে তাহলে তার বেনিফিট স্টপ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এর জন্য কি লাগবে, যদি বলতেন কি জিনিসগুলো নিয়ে জমা দিতে হবে? এখন কথা হচ্ছে যে ওরা একটা ইন্টারভিউতে ডাকবে, এবং ইন্টারভিউতে তারা সব কিছুই জানতে যাচ্ছে। যেমন আমরা যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছিল, হাউজিং বেনিফিট পাচ্ছিল, তারা ইনকামের প্রুফ চায়, এক্সপেন্স, বা যারা সেলফ এমপ্লয়েড তাদের কিন্তু এক্সপেন্সের প্রুফ চাচ্ছে, বা অ্যাকাউন্টেন্ট যে অ্যাকাউন্টসটা তৈরি করে দিচ্ছে সেটা চাচ্ছে, বা ট্যাক্স রিটার্নের একটা কপি চাচ্ছে, বা অটোমেটিক ট্যাক্স অফিস থেকে ইনফরমেশন নিচ্ছে। কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটে যারা সুইচ করতেছে, এটা কিন্তু একদম অটো না। এখানে একটা ইন্টারভিউ স্টিল ফেস করতে হচ্ছে, এবং ইন্টারভিউতে যাওয়ার পরে শুধুমাত্র যে তার ইনকাম না, তার হাউস হোল্ড ইনকাম, ইভেন অনেক ক্ষেত্রে তার ওয়াইফ বা হাজব্যান্ডের, সেক্ষেত্রে তাদের ইনকামটাও জানতে যাচ্ছে। এবং তারা যদি ইনকাম কম করে, কেন কম করে, যদি কম আওয়ার কাজ করে কেন কম আওয়ার কাজ করে, যদি কাজ না করে কেন কাজ করে না, সব কিছু জানতে যাচ্ছে। সুতরাং এখানে অনেক ইনফরমেশন জানতে যাচ্ছে, ইনক্লুডিং কেউ যদি হাউস ওনার হয়, তাদেরকে কিন্তু এটাও জানতে চাচ্ছে। এটাও একটা বিরাট ব্যাপার। এখানে কিন্তু আমাদের দু একটা ক্লায়েন্টও আসছে, যারা ইউনিভার্সিটিতে জয়েন করার পরে তাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে তোমরা যে তুমি বাড়ির মালিক, বাড়ির যে মর্গেজ পে করো, সে মর্গেজ পে করার মতো তোমার সামর্থ্য আছে কিনা সেটাও আমরা চেক করব। এবং মনে করেন যে বাড়ির মর্গেজ হয় 2000 পাউন্ড, আর যদি ইনকাম করে 1500 পাউন্ড, তাহলে এটাও জানতে চাচ্ছে তুমি কিভাবে মর্গেজ নিলে। কোশ্চেন মার্ক থাকবে যে তুমি ইনকাম করো কম কিন্তু দিতেছো বেশি, কিভাবে সম্ভব। সুতরাং এটাও জানতে যাবে, কারণ হাউজিং বেনিফিট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত পায়। যদি কারো 2000 পাউন্ডের থাকে, মানে বাসা ভাড়াতে থাকে, তাকে কিন্তু সম্পূর্ণ হাউজিং বেনিফিট দেয় না। লোকাল কাউন্সিল একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরে দেয়, সর্বোচ্চ একটা অ্যামাউন্ট আছে যে আপনি কত পেতে পারেন একটা বাড়ির জন্য। সেই সর্বোচ্চ অ্যামাউন্টের পরে কিভাবে তুমি ম্যানেজ করতেছো, তাহলে আমরা তো আর বেশি দিব না, তাহলে তুমি কিভাবে ম্যানেজ করতেছো।
এইটা একটা কোশ্চেন আসে, তার মানে তোমার এক্সট্রা ইনকাম আছে কিনা, এগুলো কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে তো বাড়ি ভাড়া এখন যারা ল্যান্ডলর্ডার কিংবা বিভিন্ন এজেন্সি তারা কিন্তু বাড়ি ভাড়া কন্টিনিউ বাড়াচ্ছে, তাদেরকে কেন সরকার বা কাউন্সিল কন্ট্রোল করে না? এটা আসলে ব্যক্তিগত ব্যাপার। আমার আমার যদি একটা নিজস্ব বাড়ি থাকে, আমি কি কত বাড়ি ভাড়া দিব এটা আমার ব্যাপার। গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো আইন করে নাই যে ইম্পোজ করতে পারবে যে তুমি এর বেশি ভাড়া নিতে পারবে না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা বলো, কিন্তু সাফারার তো হচ্ছে ভাড়াটিয়া বা হ্যাঁ, সেটার জন্য গভর্নমেন্ট স্টেপ নিতে পারে যে তারা হয়তো হাউজিং বেনিফিট বাড়াতে পারে, কিন্তু একজন ব্যক্তি তার বাসা ভাড়া দিবে, সে তার মর্গেজ থাকতে পারে, তার এক্সপেন্স থাকতে পারে, সে এইভাবে তার নির্ধারণ করবে। আর সে একটা বাসা ভাড়া দিবে, সেই যদি ইনকাম নাই থাকে তার বাসা ভাড়া কেন দিবে, সে অনেক বিবেচনা করে সে তার বাসা ভাড়া হয়তো ফিক্স করে। ইয়েস, অনেক ল্যান্ডলর্ড এক্সপ্লয়েট করতে পারে, এই অ্যাবিউজ করতে পারে সিস্টেমটা, যে এই এরিয়াতে আমার বাসা আছে এবং এই এরিয়াতে বাড়ির ডিমান্ড বেশি, তো আমি বাড়ি ভাড়া বেশি চাইবো, বাড়াবো। সেই ক্ষেত্রে গভর্নমেন্টে কন্ট্রোল করবে কিনা সে গভর্নমেন্টের ব্যাপার, কিন্তু এটা করা খুব কঠিন কাজ হবে, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি কত ভাড়া নিব না নেব তার আমার কিন্তু ব্যক্তিগত মনে ব্যাপার। করতে হচ্ছে যে আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটে না যান, তাহলে আগামী 2025 সালের 6ই এপ্রিল থেকে আপনার সেটা বেনিফিট বন্ধ হওয়ার সম্ভাবনা হ্যাঁ, আছে। এরপরে আর অন্য ধরনের কোনো ট্যাক্স ক্রেডিট হাউসে বেনিফিট থাকবে না এই দেশে, কমপ্লিটলি স্টপ হয়ে যাচ্ছে। সুতরাং 6 এপ্রিল 2025 মধ্যে যদি আপনাকে নাও বলা হয়, আপনাকে সুইচ করতে হবে। তবে আমরা অনুমান করতেছি সবাইকে তার চিঠি লিখে বলবে যে ওই ডেটের মধ্যে তোমরা সুইচ করো।